আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা শুরু করি। প্রথম অধ্যায় পড়ছি, কিন্তু আমরা এখন দ্বিতীয় অধ্যায়, মোটামুটি দ্বিতীয় অধ্যায় শেষের পথে। এই মাঝে ক্লাস নিতে পারিনি বিধায় মোটামুটি শেষ হয় নাই। তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায়ে চলে যেতে পারতাম। তো দ্বিতীয় অধ্যায় পড়বো। দেখেন, দ্বিতীয় অধ্যায়ে প্রথম প্রশ্ন আমরা আগেই পড়ছি। এটা পড়ছি আমরা, এটা পড়ছি, এটা পড়ছি, এটা পড়ছি। এই সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ছি। এখন আমরা এই প্রশ্নটা পড়ি। ব্যবহারকারীর দিক থেকে সফটওয়্যারের প্রকারভেদ কিভাবে, প্রকারভেদে কিভাবে পার্থক্য ঘটে। এটা ব্যবহারকারীর দিক থেকে, মোট কথা ব্যবহারকারীর দিক থেকে কম্পিউটার সফটওয়্যারের প্রকারভেদ কি আলোচনা করে এই প্রশ্নের উত্তরে লেখা যায়। আবার এখানে একটু প্রশ্নটা ঘুরাই দিছে যে ব্যবহারকারীর দিক থেকে সফটওয়্যারের প্রকারভেদে কিভাবে পার্থক্য ঘটে। ঠিক আছে, 7 নম্বর প্রশ্নটা এইটাই কিন্তু আমরা পড়ছি, হাই লেভেল ভাষা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা পড়ছি। তারপরে 9, 10 এই যে কটা পড়ছি, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা আমরা জাস্ট এখন পড়বো। দেখেন, ভূমিকা দিব, দেওয়ার পরে উদাহরণ, এইটুক দিলে হয়ে যাবে, উদ্দেশ্য না দিলেও হবে। উদাহরণ আর মূল বক্তব্য, ঠিক আছে, তিনটা তিনটা পয়েন্টস মাত্র। একটু ভালোভাবে পড়বো যাতে মনে থাকে উদাহরণগুলো। আচ্ছা দেখেন, পড়ি ভূমিকাটা। ব্যবহারকারীর দিক থেকে সফটওয়্যারের প্রকারভেদে পার্থক্য ঘটে মূলত। ব্যবহারকারীর দিক থেকে সফটওয়্যারের প্রকারভেদে পার্থক্য ঘটে মূলত সফটওয়্যারটির ব্যবহার উদ্দেশ্য, ব্যবহারকারীর দক্ষতা এবং প্রয়োগ ক্ষেত্র অনুসারে। প্রথম বাক্যেই কিন্তু সব বলা আছে। প্রথম বাক্যটা আমরা আবার পড়ি। ব্যবহারকারীর দিক থেকে সফটওয়্যারের প্রকারভেদ ঘটে মূলত সফটওয়্যারটির ব্যবহার উদ্দেশ্য, অর্থাৎ কোন উদ্দেশ্যে ব্যবহার হবে, ব্যবহারকারীর দক্ষতা কি, যে ব্যবহার করবে তার দক্ষতা কি, আর একটা হলো প্রয়োগ ক্ষেত্র। এই তিনটা জিনিস। এখন এখানে প্রয়োগ ক্ষেত্র বলতে এখানে ব্যবহারের উদ্দেশ্য বা ব্যবহার করা, এটা না। কিন্তু প্রয়োগ ক্ষেত্র বলতে সফটওয়্যারটা যে পিছনে যারা রক্ষণাবেক্ষণ করতেছে, এই অপারেটিং সিস্টেম বা ডিভাইস, ড্রাইভার্স, তারপরে আপনার ইউটিলিটি সফটওয়্যার যেগুলো আছে, এই যত সফটওয়্যার দেখি, এই সফটওয়্যারের পিছনে তো কেউ না কেউ থাকে। তাহলে সে কিভাবে রক্ষণাবেক্ষণ করে, সেটা হলো ব্যবহারকারীর কই গেল, সেটা সেটা হলো প্রয়োগ ক্ষেত্র। ওখান থেকে প্রয়োগ করে সফটওয়্যারের যাবতীয় কলা কৌশল, ঠিক না? আর আমরা ব্যবহার করি, কিন্তু ব্যবহারের উদ্দেশ্যটা কি, ব্যবহারকারী, আমরা যারা ব্যবহার করি তাদের দক্ষতা কি, এই তিনটা অনুসারে। অর্থাৎ কোন সফটওয়্যার সাধারণ ব্যবহারকারীর জন্য সহজবোধ্য ও ব্যবহার বান্ধব, আবার কোন সফটওয়্যার বিশেষজ্ঞ পেশাদার ব্যবহারকারীদের জন্য জটিল ও কারিগরি হতে পারে। সাধারণ ব্যবহারকারীর জন্য, আপনার আমার জন্য সহজেই একটা সফটওয়্যার সহজবোধ্য এবং ব্যবহার বান্ধব হয়। আবার দেখা যাচ্ছে যে কোনো কোনো সফটওয়্যার বিশেষজ্ঞ বা পেশাদার ব্যবহারকারীদের জন্য জটিল হতে পারে এবং কারিগরি হতে পারে। ঠিক আছে, আবার তারা শিখলে তাদের জন্য সেটা সহজ হয়ে যেতে পারে, ঠিক না? এই দিক থেকেই পার্থক্য তৈরি হয়। এখানে জাস্ট দুইটা বাক্য আছে। দুইটা বাক্যের দ্বিতীয় বাক্যটা হলো, কোন সফটওয়্যার সাধারণ ব্যবহারকারীর জন্য সহজবোধ্য, ব্যবহার বান্ধব, আর কোন সফটওয়্যার বিশেষজ্ঞ এবং পেশাদার ব্যক্তিদের জন্য অনেক সময় কি হয়, জটিল হয়ে ওঠে। এই দিক থেকেই পার্থক্য তৈরি করা হয়। জাস্ট দুইটা বাক্য আমার কিন্তু হয়ে গেল। এবার আমি 1 নাম্বারটা পড়ি, একটু সবাই দেখবেন। 1 নাম্বারে কি আছে দেখেন, সাধারণ ব্যবহারকারীর জন্য সফটওয়্যার, পেশাদার বা কারিগরি ব্যবহারকারীর জন্য সফটওয়্যার, আর সিস্টেম ব্যবহারকারীর জন্য সফটওয়্যার। এখন পুরো এই সফটওয়্যার যারা থাকে তারা হলো সিস্টেম ব্যবহার করে, অথবা আপনার অপারেটিং সিস্টেম। পুরো কম্পিউটারে আমি অপারেটিং সিস্টেমের, আমরা কিন্তু অনেক কিছু জানি না, অপারেটিং সিস্টেমের ভিতরে কি আছে, কিভাবে অপারেট করে, এগুলো আমরা ধরতে নিষেধ করে সাধারণ ব্যবহারকারীদের, তাই না? ওই ফাইলে হাত দিবেন না। ঠিক আছে, তার মানে এই বিষয়গুলো সাধারণ ব্যবহারকারীদের জন্য না। আর পেশাদার এবং কারিগরি ব্যবহারকারীদের জন্য সফটওয়্যার গুলো হচ্ছে এইগুলো পেশাদার, পেশাগত কাজে লাগে। আর আমাদের সাধারণ যারা, একান্তই সাধারণ যারা, তাদেরকে এইগুলো হলেই হয়, ঠিক না? আমরা সেইভাবে সফটওয়্যার তিনটাকে ভাগ করে আমরা তিনটা প্যারাগ্রাফ দিব, তাতেই হয়ে যাবে প্রশ্নটা। 1 নম্বরে আছে সাধারণ ব্যবহারকারীর জন্য সফটওয়্যার। এই ধরনের সফটওয়্যার তৈরি করা হয় দৈনন্দিন কাজ সহজ করার জন্য। দৈনন্দিন কাজ কি করার জন্য? সহজ করার জন্য। ব্যবহার করা সহজ এবং বোঝার জন্য প্রযুক্তিগত জ্ঞান খুব বেশি প্রয়োজন হয় না।
গ্রাফিক্যাল ইন্টারফেস থাকে, কি থাকে? গ্রাফিক্যাল ইন্টারফেস তার মানে হলো আমরা সাধারণত একটা আইকনে ক্লিক করলেই আমরা বুঝি যে এই আইকনে ক্লিক করলেই এই কাজটা হবে, আমাদের কিন্তু আর বেশি কিছু বোঝা লাগে না, ঠিক আছে? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেটা জিইউআই, এটা আমাদের সাধারণ অ্যাপ্লিকেশন ব্যবহারকারীকে বিভিন্ন ধরনের উপাদান, আইকন, চিহ্ন, মেনু এগুলো দেয়, আমরা ওখানে চাপ দিলে কাজ হয়, ঠিক আছে? টাচ করলে বা চাপ দিলে, ক্লিক করলে, মাউস দিলে কাজ হয়। এটা হলো জিইউআই বা গুই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, ঠিক আছে? থাকে যাতে ব্যবহারকারী সহজে বোতাম, আইকন বা মেনু ব্যবহার করতে পারে, ইনস্টল পরিচালনা করতে পারে। তাহলে আমরা এই প্যারাগ্রাফে কি লিখবো, কি লিখবো সেটুকু বলি, একটু নিজের ভাষায় দেখেন। এই ধরনের সফটওয়্যার তৈরি করা হয় দৈনন্দিন জীবনকে সহজ করার জন্য, ব্যবহার করা সহজ এবং প্রযুক্তিগত কোনো ঝামেলা নেই। জিইউআই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকে যার ফলে ব্যবহারকারী সহজেই বোতাম, আইকন, মেনু চেপে তার কাজ সমাধান করতে পারে। উদাহরণ কি? মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই তিনটা তো আমরা সবাই জানি। কম্পিউটার শিখতে গেলেই আমাদের জীবনে প্রথমে এই জিনিসগুলো দেখাইছে, তাই না? বা আমরা কম্পিউটার ব্যবহার করলে, করা শুরু করলে এই জিনিসগুলোতে প্রথমে হাত দিছি, ঠিক আছে? পাওয়ার পয়েন্ট কি, এক্সেল কি, আর ওয়ার্ড কি আমরা জানি। 2 নম্বরে আছে কি, এই পাঁচটাই লিখবে, এইগুলো ছোট ছোট জিনিস, এগুলো লিখতে তো কোনো সময় লাগবে না আপনার। ইন্টারনেট ব্রাউজার, ইন্টারনেট ব্রাউজারের মধ্যে আপনি লিখে দিবেন কমা দিয়ে, ব্র্যাকেট দিয়ে, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, আরো আছে এজ, তারপর আরো আছে নতুন নতুন। মাল্টিমিডিয়া প্লেয়ারের মধ্যে আছে ভিএলসি এবং কেএম প্লেয়ার। মাল্টিমিডিয়া প্লেয়ার মানে হলো আমাদের ভিডিও, অডিও, ছবি এগুলো ভিউ করা, প্লে করা, হ্যাঁ। ইমেইল ক্লায়েন্ট কি? আউটলুক, জিমেইল অ্যাপ, অর্থাৎ ইমেইল, আমরা যে ইমেইল অ্যাকাউন্ট খুলি সেটা জিমেইল আছে, আউটলুক আছে, হটমেইল আছে, ইয়াহু আছে, আরো অনেক আছে, তাই না? এই জিনিসগুলো আমরা যা যা জানি এগুলো লিখবো। এখন যদি চাই উদ্দেশ্যটা দিতে পারেন, নাও দিতে পারেন। উদ্দেশ্য হলো সাধারণ ব্যবহারকারীর দৈনন্দিন ডকুমেন্ট তৈরি করা, হিসাব নিকাশ করা, যোগাযোগ এবং বিনোদনের কাজ সম্পাদন করা। তাহলে প্যারাগ্রাফটা কিন্তু অনেক বড় না, আপনি জাস্ট উপরে 2-3টা বাক্য দিবেন, এক্সাম্পল দিবেন, যদি না চান উদ্দেশ্য আপনি দিবেন না। 2 নম্বরে চলে আসেন, পেশাদার বা কারিগরি ব্যবহারকারীর জন্য সফটওয়্যার। এই ধরনের সফটওয়্যার দেখেন, বইয়ের দিকে ফলো করেন, নোটের দিকে ফলো করেন, তাহলে এই প্রশ্নটা আপনার কখনো, আপনি যখন সময় পাবেন একটু রিভাইজ করলে হয়ে যাবে। পেশাদার বা কারিগরি ব্যবহারকারীর জন্য কি কি সফটওয়্যার আছে? এই ধরনের সফটওয়্যার ব্যবহার করে নির্দিষ্ট পেশাদার কাজ বা গবেষণামূলক কাজ সম্পাদন করা। এই প্রথম বাক্যটা অবশ্যই দিবেন, এখানেও প্রথম বাক্যটা দিবেন, এই পর্যন্ত। যদি আপনার সময় না থাকে প্রথম বাক্য দিয়ে এক্সাম্পলে চলে যাবেন, পরীক্ষার হলে এত একটা বাক্য অনেক সময় আপনার দেখে লিখতে সময় পাচ্ছেন না। তাহলে প্রথম বাক্যে কি আছে? এ ধরনের সফটওয়্যার ব্যবহার করে নির্দিষ্ট পেশাদার কাজ বা গবেষণামূলক কাজ করা হয়। দ্বিতীয় বাক্য কি? ব্যবহার জটিল এবং বিশেষ প্রশিক্ষণ জ্ঞান প্রয়োজন হয়, প্রযুক্তিগত বিষয় এবং অ্যালগরিদম এই জিনিসটার ব্যবহার করতে হয়। অ্যালগরিদম মানে হলো কাজ করার ধাপ, স্টেপ বাই স্টেপ, অর্থাৎ প্রথম সংখ্যা একটা, প্রথম ধাপ আমি ইনপুট দিলাম, তারপর আমাকে দ্বিতীয় ধাপ ইনপুট দেওয়া লাগতে পারে, দুইটা মিলে একটা সমন্বয় করা লাগতে পারে, তারপর আবার কিছু কাজ করা লাগতে পারে, তারপর হয়তো ফলাফল দিবে। এইগুলো হচ্ছে অ্যালগরিদম, ওকে? তাহলে এখানে কি কি আছে, এই 3টা বাক্য আমি আবার পড়ি। এই ধরনের সফটওয়্যার ব্যবহার করে নির্দিষ্ট পেশাদার কাজ এবং গবেষণামূলক কাজ সম্পাদন করা হয়। কথা শোনা যাচ্ছে মনে হয়, নেটওয়ার্ক তো ভালোই হলো না, কত ডাটা ব্যবহার করি, কত লোকাল ওয়াইফাই ব্যবহার করি, নেটওয়ার্ক কেন জানি মানে ইয়া মানে খারাপ হয়ে গেছে। আচ্ছা দেখেন, এখানে তাহলে আমরা কি লিখবো, আমরা নিজের ভাষায় বলি। পেশাদার বা কারিগরি ব্যবহারকারীর জন্য সফটওয়্যার, এখানে লিখবো এই ধরনের সফটওয়্যার সাধারণত পেশাগত কাজে অথবা কোনো গবেষণামূলক কাজে ব্যবহার করা হয়। ব্যবহার করা জটিল এবং বিশেষ প্রশিক্ষণ বা বিশেষ জ্ঞানের প্রয়োজন হয়, প্রযুক্তিগত বিষয় এবং অ্যালগরিদম যা ব্যবহার করতে হয়। এতটুকু লিখেন। নির্ভুল এবং দক্ষতা বেশি গুরুত্বপূর্ণ, মোটামুটি এই কথাগুলো লিখতে হবে, ঠিক আছে? উদাহরণগুলো কি কি আছে? অটোক্যাড, সিএডি, স্থাপত্য এবং প্রকৌশল নকশার জন্য এটা গুরুত্বপূর্ণ। অটোক্যাড, এটা এই সফটওয়্যার আপনার আমার সাধারণ মানুষের লাগবে না, যারা অটোক্যাড ব্যবহার করে তারা জানে অটোক্যাডটা কি। অটোক্যাড হলো কম্পিউটার এইডেড ডিজাইন, অর্থাৎ কম্পিউটার যদি কোনো মেশিন, যন্ত্রাংশ, সড়ক, সেতু, রাস্তা, দোকানপাট, কোনো ইলেকট্রিক্যাল বা প্লাম্বিং যে ড্রয়িং গুলো আছে, ঠিক আছে, যেমন পদ্মা সেতু বা এই ধরনের ড্রয়িং গুলো বা 3D আর্ট গুলো যদি করে তাহলে অটোক্যাড প্রয়োজন হয়। অটোক্যাড একটা সফটওয়্যার, ঠিক আছে? এটা আপনার আমার লাগবে না, যারা প্রকৌশলী, যারা স্থপতি, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের ডিজাইনার হিসেবে কাজ করেন তাদেরকে কিন্তু এটা দরকার, বুঝতে পারছেন? তাহলে অটোক্যাড লিখে আমরা এত কিছু লিখবো না, জাস্ট লিখবো স্থাপত্য প্রকৌশল নকশার জন্য, শেষ, মুখস্থ করেন অটোক্যাড।
SPSS বা আর, এই দুটা পরিসংখ্যান বিশ্লেষণের জন্য। পরিসংখ্যান মানে কি? এই যে ডাটা, যত ডাটা আছে, এই যে এক্সেল শিটে আমরা যে ডাটা নিয়ে কাজ করি, এটা হলো পরিসংখ্যান, ঠিক না? এই পরিসংখ্যান বিশ্লেষণের জন্য যে টুল গুলো দরকার, তার একটা হলো SPSS এবং আরেকটা হলো শুধু আর। আমরা একটু পড়ি। এই SPSS টা কি, পূর্ণরূপটা কি? স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর দ্য সোশ্যাল সায়েন্সেস। বুঝতে পারছেন? অর্থাৎ সামাজিক যত জরিপ, শিক্ষা, গবেষণা, স্বাস্থ্য বিষয়ক যে ডেটা নিয়ে যে ঘাটাঘাটি, শিক্ষক শিক্ষার্থীর যে গবেষণা, বিজ্ঞানী, হ্যাঁ, এইগুলো কাজ কি বলেন তো? তারা গড় বের করে। আমরা গড়, মধ্যম, মিডিয়ান এগুলো পড়ি নেই? এগুলো যদি আমরা পড়ে থাকি, তাহলে গ্রাফ, চার্ট, যত কিছু আমাদের লাগে, জরিপ, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণ করা, সব কিছু কাজগুলো কারা করে থাকে? SPSS সফটওয়্যার টুল গুলো করে থাকে। বুঝতে পারছেন? আর আরো একটা প্রোগ্রামিং ভাষা SPSS, এবং যে বা দিয়ে আর আছে দেখতে পাচ্ছেন, এই আরটাও একটা প্রোগ্রামিং ভাষা বা পরিসংখ্যানগত তথ্য বিশ্লেষণের একটা সফটওয়্যার। আপনি জাস্ট মনে রাখেন যে আরটা যেহেতু আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মতো ব্যবহার করি না, কাজে আরটা, SPSS টা আপনার কাছে মুখস্থ হবে না যে এটা আবার কি, কিন্তু আপনি একটু বারবার বোঝার চেষ্টা করেন, মুখস্থ না, তাহলে এটা মনে থাকবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন। আচ্ছা, এরপরে আছে অ্যাডোবি ফটোশপ বা ইলুস্ট্রেটর। এটা যারা আমরা আপনারা যারা কম্পিউটারে ফটোশপের কাজ জানেন, তারা জানবেন যে ডিজাইন এবং ইমেজ এডিটিং এর জন্য, ঠিক আছে, এটা কম্পিউটার দোকানদাররা কিন্তু এই অ্যাডোশপ, ইলুস্ট্রেটর এগুলো ব্যবহার করে কিন্তু আমাদের ছবি টবি এগুলো করে দেয়। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আছে ওরাকল এবং SQL সার্ভার। এই দুইটা কি? ডেটাবেস ব্যবস্থাপনার জন্য, ডেটাবেস ম্যানেজমেন্টের জন্য। অর্থাৎ যে কোনো ধরনের তথ্য আপনি সুন্দরভাবে সাজায় রাখতে পারবেন, সেইটা GUI ব্যবহার করে ব্যবহারকারীরা নিতে পারবে। বুঝতে পারছেন? সেই সিস্টেম বা সেই সফটওয়্যার হলো ওরাকল বা SQL সার্ভার। ঠিক আছে? ওরাকল তৈরি করে ওরাকল কর্পোরেশন, তাদের কোম্পানির নামটা হলো ওরাকল কর্পোরেশন। ঠিক আছে? অর্থাৎ তারা রিলেশনাল ডেটাবেস। আমাদের একটা প্রশ্ন আছে কিন্তু, আর DBMS, আমরা নেক্সট ইউনিটেই কিন্তু এটা পড়বো। DBMS এর আগে জাস্ট আর লাগাই দিবেন, এটা দিয়েও কিন্তু একটা প্রশ্ন আছে। ঠিক আছে? RDBMS বা শুধু DBMS, এটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসছেন। ঠিক আছে, দেখেন, আমি এই ক্লাস শেষে আপনাদের, আমি কখন কোন ক্লাস নিব, কি করবো, এটা আমি আপনাদেরকে জানাবো আবার, কারণ আপনাদের একটু সংশয় তৈরি হয়েছে, রুটিনটা নিয়মিত ফলো করতে পারতেছি না। ঠিক আছে? দেখেন, এটা বড় আকারের যে ডেটা আছে, মনে করেন একটা বড় সফটওয়্যার, সেখানে একটা পরীক্ষার রেজাল্ট দিবে কদিন পর। এই রেজাল্টের মধ্যে যে তথ্যগুলো থাকে কিন্তু কম না, অনেক বড় তথ্য। এই বড় তথ্য বা বড় ডেটা সংরক্ষণ, পরিচালনা এবং নিরাপদভাবে ব্যবহার করার যে সিস্টেম, সেটা হলো ওরাকল। ওরাকল ব্যবহার করে বিভিন্ন ধরনের বড় বড় বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, ব্যাংকিং সিস্টেম, এই সব প্রতিষ্ঠানে ওরাকল ব্যবহার করা হয়। আর SQL-টা কি? স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। SQL পূর্ণরূপ জানতে হবে। ঠিক আছে? এটাও আমি একটু আগে বললাম না, যেটা তথ্য সংরক্ষণ খোঁজার জন্য ব্যবহার করা হয়, তাই ওরাকল এবং SQL একই। SQL-টা হলো ডেটাবেস, মানে আপনার যে তথ্য ভান্ডার, সেখানে যে তথ্য সংরক্ষণ করলেন, আপনি তথ্য খুঁজবেন, তথ্য আপনি চেঞ্জ করবেন, তথ্য আপনি মুছে ফেলবেন, এই কাজগুলো আমরা GUI ব্যবহার করে করি সহজে, কিন্তু ভিতরে কি বলেন তো? ভিতরে কিন্তু অনেক ফর্মুলা আছে, সেই ফর্মুলাটাই আপনি SQL দিয়ে বানাবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আছে কি? তাহলে আমাদের এগুলো এ পর্যন্ত হয়ে গেল। নির্দিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞরা জটিল এবং পেশাগত কাজ সম্পাদন করেন। তাহলে 1 আর 2 আমাদের বুঝতে কোনো বাকি নাই, জাস্ট চোখ বন্ধ করে খালি পড়বেন, কয়েকবার পড়বেন, হয়ে যাবে। ঠিক আছে? আর একটু আমি আপনাদেরকে বলছি যে আমি আরো প্রশ্নটা হয়তো এখনই মানে আপনাদের মুখস্থ সবার এখনই লিখতে পারতেন। ঠিক আছে? কিন্তু মানে সময় একদমই দিতে পারতেছি না, কারণ আপনারা জানেন আমি একটু অসুস্থ। ঠিক আছে? দোয়া করবেন সবাই। 3 নম্বর হলো সিস্টেম ব্যবহারকারীর জন্য সফটওয়্যার। সিস্টেম মানে কি? সাধারণ এই যে আমি ল্যাপটপের সামনে বসে আছি, আমি কিন্তু সিস্টেম ব্যবহার করতেছি না, সচরাচর করতেছি না। তবে আমার আপনার প্রত্যেকের ডিভাইসে একটা সিস্টেম থাকে, কমন সিস্টেম। সেটা কি বলেন তো? ফোনে আছে অ্যান্ড্রয়েড সিস্টেম, কম্পিউটারে আছে উইন্ডোজ সিস্টেম অথবা লিনাক্স, ম্যাক ওএস লিনাক্স, এগুলো উইন্ডোজ এর মতন, কিন্তু আমরা হয়তো এগুলো ব্যবহার করি না। অপারেটিং সিস্টেম, তাহলে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, MSC ছোট হাতের, ও অপারেটিং সিস্টেম, OS শব্দটা বড় হাতের। মনে রাখেন, এইভাবে লিখবেন। অপারেটিং সিস্টেম, তাহলে আমাদের কম্পিউটারের সব সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে যে সমন্বয় সাধন করে, তাকে বলা হয় অপারেটিং সিস্টেম। ওকে? আচ্ছা, এবার আমরা এই প্যারাগ্রাফটা পড়ি, দেখেন। সিস্টেম ব্যবহারকারীর জন্য সফটওয়্যার, এটা কি? এই শ্রেণীর ব্যবহারকারী মূলত কম্পিউটারের সিস্টেম পরিচালনা,
নিরাপত্তা এবং নেটওয়ার্ক ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ করে। আপনার প্রতিষ্ঠানে দেখবেন যে কম্পিউটারের সামনে বসে ইনপুট আউটপুট বের করে না, এরকম কিছু ব্যক্তি থাকে, তারা সফটওয়্যার বিশেষজ্ঞ বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ে আসছে, তারা কি করে, সিস্টেম ব্যবহার করে। তারা আপনার কোনো সমস্যা হলে তারা আসবে, ঠিক আছে। ব্যবহারকারীকে অপারেটিং সিস্টেম, হার্ডওয়্যার কনফিগারেশন এবং সিস্টেম পারফরমেন্স সম্পর্কে গভীর ধারণা থাকতে হয়। দুইটা বাক্য এখানে পড়ে ফেলছি। একটা হলো এই শ্রেণীর ব্যবহারকারীরা মূলত কম্পিউটারের সিস্টেম পরিচালনা করে, নিরাপত্তা নেটওয়ার্ক ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ করে। আর ব্যবহারকারীকে কি করতে হয়, অপারেটিং সিস্টেম, যিনি সিস্টেম ব্যবহার করবে তাদেরকে একাধারে জানতে হয় অপারেটিং সিস্টেম, তারপরে হার্ডওয়্যার কনফিগারেশন এবং সিস্টেম পারফরমেন্স এবং পুরো সফটওয়্যার সম্পর্কে, পুরো কম্পিউটারের সিস্টেম সম্পর্কে ধারণা রাখতে হয়। তাহলে প্রথম দুইটা বাক্য বুঝতে পারলেন। 3 নম্বর বাক্যে আছে সফটওয়্যার গুলো সাধারণ ব্যবহারকারী সরাসরি ব্যবহার করে না। আপনি কি অপারেটিং সিস্টেম, আপনার সেটে, আপনার মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড নামক একটা সফটওয়্যার আছে, অ্যান্ড্রয়েডটা কিন্তু একটা বড় সফটওয়্যার। ওই সফটওয়্যারকে আমরা ব্যবহার করে মোবাইলের স্ক্রিন সহ যত যন্ত্রপাতি আছে, হার্ডওয়্যার আছে, ওই সফটওয়্যার দিয়ে হার্ডওয়্যারকে ব্যবহার করে বা হার্ডওয়্যার দিয়ে সফটওয়্যারকে ব্যবহার করে আমরা বিভিন্ন ছোট ছোট সফটওয়্যার চালাই, ফেসবুক, ক্যালকুলেটর, জিমেইল, বুঝতে পারছেন। তাইলে ওই অ্যান্ড্রয়েডটা কিন্তু আমরা ঘাটাঘাটি করি না, অ্যান্ড্রয়েডটা কিন্তু আমরা প্লে স্টোর থেকে নামাই না, বুঝতে পারছেন। আচ্ছা, এখন তাহলে এখানে কি বলছে, এই ধরনের সফটওয়্যার গুলো সাধারণ ব্যবহারকারী সরাসরি ব্যবহার করে না, বরং কম্পিউটারকে চালানোর জন্য পরোক্ষভাবে সহায়তা করে। তাহলে 3টা বাক্য আছে। আমি মুখস্থ করি কিভাবে, একটা প্যারাগ্রাফ, তার কয়টা বাক্য আছে, প্রথম দিকের বাক্যগুলোতে কি বলছে, মাঝখানের বাক্যগুলোতে কি বলছে, শেষের বাক্যগুলোতে কি বলছে। আমি বড় একটা প্রশ্নকে এভাবে ভাগ করি, একটা প্যারাগ্রাফকে আমি 2-3 ভাগে ভাগ করি, তাহলে আমি ভাগ অনুযায়ী টপাটপ করে লিখে দিই। বাক্য আমার এলোমেলো হোক, সমস্যা কি, মুখস্থ করা লাগে না, ঠিক আছে। তাহলে উদাহরণগুলো কি কি, অপারেটিং সিস্টেম, উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস দিলেন। 2 নাম্বার আছে ডিভাইস ড্রাইভার্স, বুঝতে পারছেন। 3 নম্বরে কি আছে, ইউটিলিটি সফটওয়্যার। 3 নম্বরে কি বলেন, ইউটিলিটি সফটওয়্যার। তাহলে এখানে এই 3টা কি আপনার মনে থাকবে না, মুখস্থ করতে পারবে না, খুব ইজি। 1 নম্বর হলো অপারেটিং সিস্টেম, উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস। আরটা হলো ডিভাইস ড্রাইভার্স, আরটা হলো ইউটিলিটি সফটওয়্যার। ইউটিলিটি সফটওয়্যার মানে হলো আমাদের যে দৈনন্দিন যে বিভিন্ন সুবিধা দিয়ে থাকে, যেমন অ্যান্টিভাইরাস, সবসময় আপনার লাগতেছে না, মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু এটা আপনার ভাইরাস সংক্রমণ করলে আপনি এটা ব্যবহার করলেন। ডিস্ক ম্যানেজমেন্ট, আপনার যে হার্ড ডিস্ক আছে, আপনার যে মেমোরি ড্রাইভ গুলো আছে, সেগুলো ম্যানেজমেন্ট হয় না, সেগুলো ই করা, মুছা, সেগুলো থেকে ডিলিট করা, সেগুলো সংরক্ষণ করা বা সেই সিস্টেমটা চালানো, এগুলো হচ্ছে ডিস্ক ম্যানেজমেন্ট। তাহলে ইউটিলিটি সফটওয়্যার কি আপনারা বুঝতে পারলেন, ঠিক আছে। আর ডিভাইস ড্রাইভারটা কি, এটাও একটা সফটওয়্যার, বললাম না অপারেটিং সিস্টেম একটা সফটওয়্যার, ওই সব কিছু একটা করে সফটওয়্যার। ডিভাইস ড্রাইভারটা হলো, মনে করেন আপনার যে অপারেটিং সিস্টেম, যেটাকে উইন্ডোজ বললাম বা মোবাইলের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড বললাম, এই অপারেটিং সিস্টেম এবং যে হার্ডওয়্যার, মানে এই যে মাইক্রোফোন, মাউস, কিবোর্ড, এগুলো স্ক্রিন, এই দুইটার মধ্যে যোগাযোগ স্থাপন করে। তার ডিভাইস ড্রাইভারটা কি, বুঝতে পারছেন, ড্রাইভ করে, যোগাযোগ স্থাপন করে। আর এই যোগাযোগ স্থাপন করার ফলে ডিভাইস ড্রাইভার ব্যবহার করে আমরা কম্পিউটারের হার্ডওয়্যারকে সঠিকভাবে চিনতে পারি এবং ব্যবহার করতে পারি। ক্লিয়ার কথাবার্তা। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম এখন উদ্দেশ্য কি, কম্পিউটারকে পারফরম্যান্স, নিরাপত্তা, পরিচালন ব্যবস্থা সচল রাখে। আপনি লক করে ফেললেন, আপনার কম্পিউটার খুলে দিবে তিনি কিন্তু সিস্টেম ব্যবহারকারী, বুঝতে পারছেন। উনি বিভিন্ন ধরনের ইউটিলিটি ডিভাইস ড্রাইভার দিয়ে অথবা ইউটিলিটি সফটওয়্যার দিয়ে আপনার লকটা খুলে দেবে, ঠিক না। তাহলে 1, 2, 3, ওকে। এবার উপসংহারটা পড়বো, দেখেন। ব্যবহারকারীর জ্ঞান, উদ্দেশ্য এবং কাজের প্রকৃতির উপর ভিত্তি করে সফটওয়্যারের ধরন এবং ব্যবহার প্রণালী পরিবর্তিত হয়। কমন একটা কথা, ব্যবহারকারী কাজ দক্ষতার উপর ভিত্তি করে সফটওয়্যারের ধরন এবং ব্যবহার প্রণালী পরিবর্তিত হতে পারে। ফলে সফটওয়্যারের প্রকারভেদে পার্থক্য শুধু কার্যকারিতায় নয়, সফটওয়্যারের প্রকারভেদে পার্থক্য শুধু কিছু নয়, কার্যকারিতা নয়, বরং ব্যবহারযোগ্যতা, জটিলতা এবং ব্যবহারের যোগ্যতার দিক থেকে স্পষ্টভাবে প্রতিফলিত হয়। দেখেন উপসংহারটা কেন গুরুত্বপূর্ণ, প্রশ্নটা কি ছিল একটু দেখি আমরা। প্রশ্নটা ছিল ব্যবহারকারীর দিক থেকে সফটওয়্যার প্রকারভেদে কিভাবে পার্থক্য ঘটে। যদি পরীক্ষায় আসে সফটওয়্যার প্রকারভেদ কত প্রকার, তাহলে আপনি এটাই লাগবেন। যদি পরীক্ষায় এইভাবে প্রশ্নটা ঘুরাই দেয়, তাহলে আপনিও সুন্দর ভালো রেজাল্টের জন্য বা আপনি লেখার মান ভালো করার জন্য, আমরাও বুড়ো হয়ে গেছি বিধায় আমার লেখার মান ভালো হবে না, ভালোভাবে পড়বো না, তা কিন্তু না, পড়বো, শিখবো সব বাচ্চাদের মতো, ঠিক আছে। তা না হয় লেখাপড়ার উদ্দেশ্য, সার্টিফিকেটের উদ্দেশ্য কিন্তু হয় না আসলে, ঠিক আছে। চাকরির জন্য 1000 টাকা বেতন বাড়বে, এইগুলো কিন্তু উদ্দেশ্য না, বা শখ করে, এটা কিন্তু উদ্দেশ্য না। এটা রাখলে পড়া খারাপ লাগবে, ঠিক আছে। আমি এখনো সেই বাচ্চাদের মতন পড়ি, ঠিক আছে, বিনা কারণেই পড়ি। আমার মাস্টার্স একবার আছে, আমার এমবিটা দরকার না, কিন্তু আমি পড়ি কত আনন্দ নিয়ে, মজা নিয়ে যে পড়ি,
আপনাদের পড়াবো বলে পড়ি তা না, আমি মজা নিয়ে পড়ি, ঠিক আছে? এইটা কিন্তু খুব শান্তি দেয় আমাকে। তাহলে আমরা এখানে উপসংহারে কি লিখবো? উপসংহারে লিখবো, উপসংহারটা গুরুত্বপূর্ণ কেন? কারণ প্রশ্নটা কিন্তু ঘোরানো আছে, উপসংহারে সে ঘোরানো কথার সমাধান দিচ্ছে। দেখেন, ব্যবহারকারী জ্ঞান, উদ্দেশ্য এবং কাজের প্রকৃতির উপর ভিত্তি করে সফটওয়্যার ধরন এবং ব্যবহার প্রণালী পরিবর্তিত হয়। একটা সিম্পল কথা বললেন, বলার পর আপনি লিখবেন ফলে সফটওয়্যারের প্রকার ভেদে পার্থক্য। দেখছেন, প্রশ্নের কথা আসছে, পার্থক্য শুধু কার্যকারিতা নয়। আপনার যদি হাতে সময় না থাকে তাহলে আপনি এটুকু বাদ দেন। সফটওয়্যারের প্রকার ভেদে পার্থক্য শুধু কার্যকারিতায় নয়, বরং কার্যকারিতা মানে কোন সফটওয়্যার কখন কার্যকর হয়, কোন সফটওয়্যার খুব ভালো ব্যবহার করা যায়, হ্যাঁ সেটা না, বরং ব্যবহারযোগ্যতা, জটিলতা এবং ব্যবহারকারীর যোগ্যতা। ব্যবহারযোগ্যতা, জটিলতা এবং ব্যবহারকারীর যোগ্যতা। ব্যবহারকারী যিনি তার যোগ্যতা, আর ওই সফটওয়্যারের নিজের যোগ্যতা, ব্যবহারযোগ্যতা আর জটিলতা, তিনটা জিনিস তো থাকবেই। এই তিনটা জিনিস দিক থেকেও স্পষ্ট হয়। কি স্পষ্ট হয়? পার্থক্যটা সফটওয়্যারের, ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা মোটামুটি বড় মনে হচ্ছে, কিন্তু বড় না, কারণ এই লাইনগুলো ছোট। আপনি 3টা প্যারাগ্রাফ দিবেন, উদাহরণ দিবেন, শেষ, মৌলিক উপসংহার দিবেন। ওকে, তো আশা করি আপনাদের সবার ভালো লাগছে ক্লাসটা, ঠিক আছে? যথাসময়ে সবাই থাকার চেষ্টা করবেন। জুবাইর ভাই, মুন্নিয়াপা সহ, খোরশেদ ভাই নট অ্যাপ্লিকেবল, এনে সৈয়দ তানজির, অল্পনা আপা, সবাইকে অনেক ধন্যবাদ। আমি অসুস্থ ছিলাম, আছি, দোয়া করবেন সবাই। ইনশাল্লাহ আমরা এই মাস শেষে, এই মাসের টুকটাক এরকম হবে, হয়তো সব দিনের 6 দিনের জায়গায় 3 দিনে নিয়ে আসছি। মাঝে মধ্যে হয়তো অসুস্থ থাকার কারণে হয়তো বলবো যে ক্লাসটা নিতে পারবো না, আপনারা কেউ রাগ করবেন না, কষ্ট নেবেন না। অষ্টম ব্যাচ থেকে সেই 2 বছর ধরে আমি 360টা ক্লাস সম্পন্ন করলাম, আজকে 360 নাম্বার ক্লাস, তার মানে কন্টিনিউ নিয়ে যাচ্ছি। আমার এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য না নোট সাজেশন করা, আমার এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য হচ্ছে আমি যা পড়ি, যা স্টাডি করি, ঘাটাঘাটি করি, যেহেতু আপনারা জানেন আমি ব্যাপক স্টাডি করি, এবং অষ্টম ব্যাচে আমি ফার্স্ট হয়েছি, ক্যাম্পাসে ফার্স্ট হয়েছি, মেইন ক্যাম্পাসে। পাশাপাশি আমি আমার পয়েন্টের উপর দিয়ে কোনো পয়েন্টের খবর পাইনি, আমি অনেক খোঁজাখুঁজি করছি, অনেকে আমাকে জানাইছে আমার রেজাল্ট শোনার পরে, কিন্তু আমার উপর দিয়ে আমি কাউকে পাইনি, পেলে আমি তাকে স্বাগত জানাবো। তো আমি স্টাডি করছি বিদায় পাইছি, একটা অক্ষর নকল করে না, ঠিক আছে? বরং হল ভরে অনেকে আমার তা দেখছে, দেখে, ঠিক আছে? তো সেই কেন বললাম এই কথাগুলো? কারণ আমি স্টাডি করি, যেহেতু আপনারা কর্মজীবী সময় পান না, কাজেই আমার স্টাডিটা আপনাদের জন্য ফলপ্রসূ হতে পারে, এবং এটা আমার জন্য সদাকা। আমি এই যে ফ্রি ক্লাস করানোকে বলে, ভাই একটা স্পেশাল ক্লাস দেন, 10 জনকে একটা স্পেশাল ক্লাস দেন, আপনার টাকা দিব, কত মানুষ যে বলছে এই পর্যন্ত। আমি বলছি ভাই আমার উদ্দেশ্যটা তাহলে নষ্ট হবে, ক্লাস ফ্রি থাকবে, ঠিক আছে? আমি স্ক্রিন দেখাচ্ছি, সবাই পড়তেছে, নোট নিতে হবে না, সাজেশন নিতে হবে না, আমি তো পড়াচ্ছি। তারপরে যদি কেউ চায় তাহলে তার বিনিময় মূল্য তো রাখবোই, তাই না? কারণ ব্যাপক পরিশ্রম হয় সকাল থেকে সন্ধ্যা। আপনারা জানেন যে চ্যাট জিপিটি, এআই, এটা সবাই আপনারা জানেন, এআই দিয়ে বই লেখা যায়, চ্যাট জিপিটি দিয়ে বই লেখা যায়, সবকিছু লেখা যায়, সবকিছু করা যায়। কিন্তু ভাই ওই যে রবীন্দ্রনাথের মতন বই লিখতে পারবেন না, ওই হুমায়ুন আহমেদের মতন বই লিখতে পারবেন না, ওই যারা প্রকৃত লেখক তাদের মতো বই লিখতে পারবেন না চ্যাট জিপিটি দিয়ে। চ্যাট জিপিটি যদিও আমাদের, আমরা লেখক হতাম, এখানে 10 জন আছি, 10 জনের 5 জন আমরা লেখক হতাম, কিন্তু বিশ্বাস করেন এই এআই আমাদের সমস্ত মেধা কেড়ে নিচ্ছে, লেখক হইতে দিচ্ছে না, ঠিক আছে? তো এটাই আর কি। তো এখন এই ক্ষেত্রে আমরা এআই দিয়ে ব্যবহার করে অনেক তথ্য পাবো, নেব, কিন্তু তাই তার মানে এই না যে আপনার বাচ্চাকে একটা প্রশ্ন আপনার বাচ্চা বইতে খুঁজে পাচ্ছেন না, আপনি ঠাস করে এআই দিয়ে লিখে দিয়ে দিলেন ওকে, এটা পড়। এটা কিন্তু অন্যায়। আপনি এআই ব্যবহার করতে পারেন, কিন্তু আপনাকে ওর বইতে কি আছে, ঠিক আছে, ওর বইতে কি আছে সেটা দেখবেন, দেখে তারপরে তো আপনি কিছু হেল্প নিতে পারেন বা ওইটার সমন্বয় করতে পারেন। এখন বর্তমানে আমার আমার নোটগুলো হচ্ছে আদি এবং আসল। এর আগে এমবিএ বাংলা প্রোগ্রামে কেউ নোট করছে আমি জানতাম না, জানি না। আমার নোট ব্যবহার করে, আমার নোট পড়ে, এই যে তানজির ভাই আছে, আমার নোটটা পড়ে যদি ওনার মাথায় ধান্দা আটে যে হাই খাইছি এবার, আলামিন ভাইয়ের নোটের মতো নোট লিখে 15 দিনের মধ্যে ব্যবসা শুরু করবো, এবং আলামিন ভাই রাখে 2550, 5 সেমিস্টার বা 2850, উনার নোট আমি এটা অর্ধেক করে দিব। আচ্ছা, যদি চিন্তা করে আমি 15 দিনের মধ্যে নোট লিখে আমি ফ্রি করে দেবো একবারই। একজন তো ঘোষণা দিল ভাই, আমি জ্ঞান বেচি না, হ্যাঁ আমি বলবো না তাকে, তিনি বললেন আমি জ্ঞান বেচি না, অমুকের মতন তমুকের মতন, আমি নোট লিখছি ভাই আপনারা পড়েন। মানে 10ম ব্যাচে উনি ভর্তি হয়েছেন, ভর্তি হয়ে 3 দিনও হয় নাই, উনি নোট লিখে ফেলছেন। আল্লাহ রে আল্লাহ, কিভাবে সম্ভব? আমার বছরের পর বছর লাগে, মাসের পর মাস লাগে, আমি সকাল থেকে সন্ধ্যা আমি শারীরিক মানসিক ক্ষতি করে বই লিখি, নোট লিখি। তো এটা হুট করে আধা ঘন্টায় 2 দিনে 3 দিন নোট লেখা হয়ে যায়। পরে শুনবেন কাহিনী কি, ওই ব্যক্তি যিনি ঘোষণা দিলেন যে আমি বিদ্যা বেচি না, উনি আমার কাছ থেকে 2 সেট নোট একসাথে নিছেন, ঠিক আছে? উনি হয়তো ভিডিওটা শুনবেন না আমি প্রত্যাশা করি, কারণ শুনলে উনি কষ্ট পেতে পারেন, নিচে। কাজেই ভাই সবকিছু সবসময় করা যায় না, ঠিক আছে? তো এইটা আর কি, যে যেভাবে পারতেছেন, হয়তো আমাকে ঠকানোর চেষ্টা করতেছেন, আমাকে ধোকা দিচ্ছেন বা আমাকে মূল্য না দিচ্ছেন না, এটা করবেন না ভাই, অনেক পরিশ্রম করি। আপনি নিজেও পরিশ্রম করেন, আপনি আমার মতন একটা নোট বিক্রি করেন,
আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ওই যে যারা নোট 15 দিনের মধ্যে লিখে আমার থেকে 3 গুণ 4 গুণ ছাড় দিয়ে অফার দিয়ে, হ্যাঁ, একটা বিষয় অবাক হয়ে যাবেন, সেই মানুষের ঘরে আমার নোট আছে। তারা আমার নোট কপি করছে আমি সেটা বলতেছি না, তারা আমার নোট পড়ে, তা সে অথবা তাদের কেউ বা তারা আমার নোট পড়ে পাস করছে, পরীক্ষায় ভালো রেজাল্ট করছে, তারাই আবার আমার নোট বেচে। এইগুলো হতে পারে, প্রতিযোগিতামূলক বিশ্ব হতে পারে, ঠিক আছে। কিন্তু আপনাদের একটা অনুরোধ করব, আপনারা নিজের বই পড়েন, আমার নোট নিতে হবে এটা না। বই আছে সুন্দর একটা, বই দাগান, বই পড়েন, প্রয়োজনে আমি সহযোগিতা করব, ঠিক আছে। আর যদি মনে করেন যে নোট ছাড়া আপনার একান্তই হচ্ছে না, তাহলে আমার নোট নিতে হবে না, আপনি একটা নোট তৈরি করেন। সেটাও যদি না পারেন, তাহলে আপনি এমন একটা নোট খুঁজেন যেটা সত্যিকার অর্থে মানে ভালো। আমরা একটা কম দামি জামা পড়তে পারি, হয়তো 6 মাস পড়লাম, বেশি দাম দিলে 1 বছর পড়তে পারতাম, কিন্তু ভাই বই কিন্তু কম দামে কেনা ঠিক না। বই যখন কম দামে কিনবেন তখন দেখবেন ওইটার লেখক ভালো না, বই যখন কম দামে কিনবেন তখন দেখবেন ওটার লেখার মান ভালো না। এই জিনিসগুলো আমরা মনে রাখবো সবাই। যাক, আমি পড়া ছাড়া কোনো কথা আমি গ্রুপে বলি না এই পর্যন্ত, আমার অনেক বিজ্ঞাপন আছে, আমি কোনো বিজ্ঞাপন কখনো দেই না। আজকে পড়ার বাইরে অনেক কথা বলে ফেললাম, হ্যাঁ, সবার কাছে ক্ষমা চাচ্ছি। রেগুলার ক্লাস হবে এবং থার্ড সেমিস্টারে প্রত্যেকটা বই একাধিকবার আমরা শেষ করব, কারণ আমার নিজের পড়াটা আমি একা পড়ি না, আপনাদের নিয়ে পড়বো। থার্ড সেমিস্টারের ভাই বোন যারা আছেন তারা রেগুলার ক্লাসে থাকবেন। আমি অসুস্থ, দোয়া করবেন, সুস্থ হলেই পুরোদমে ক্লাস শুরু করব। পরীক্ষা কিন্তু 1 মাস আগে মুথাহাসার বলছে 3 মাস পর, তাই তো 1 মাস তো লেগে গেছে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।